অ্যাটমটা শুরু করব, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। 11-এ তোমরা পড়েই এসছো, কিন্তু এই চ্যাপ্টারটা যতবারই মানে পড়তে যাই বা আমরা পড়ি প্রত্যেকবারই কিন্তু যে জিনিসগুলো নতুন লাগে, আমার অন্ততপক্ষে লাগে, তোমাদের জানি না, আমার অন্ততপক্ষে লাগে। তো যাই হোক, শুরু করছি তাহলে। বেসিক্যালি চ্যাপ্টারটার নাম পরমাণুর গঠন, কিন্তু তোমাদের এখানে সিলেবাসে যেটা সিলেবাস, ওক্লেটের সিলেবাস, সেটা এখানে অ্যাটম বলেই দেওয়া রয়েছে। এই কারণে অ্যাটম বলে দেওয়া রয়েছে, পুরো সিলেবাসটা শেষের দিকটা নেই, ঠিক আছে? তো প্রথম দিকের জিনিসগুলোই বেশিরভাগ রয়েছে, মানে বেসিক কনসেপ্টগুলো রয়েছে। তো প্রথমে আমরা যেটা পড়বো, রাদারফোর্ডের পরমাণু মডেলটা পড়বো, ঠিক আছে? রাদারফোর্ডের পরমাণু মডেলটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু পরবর্তীকালে পাউলির অপবর্জন নীতি, আফবাউয়ের নীতি, এটা ওটা সমস্তটাই দিয়েছে। ওগুলো জানতে গেলে বোরের পরমাণুবাদটা আমাদের জানতে হবে, বোরের পরমাণুবাদ জানতে গেলে কিন্তু আগে আমাদেরকে রাদারফোর্ড পড়তে হবে, ঠিক আছে? প্রথমে আমরা যেটা পড়বো, রাদারফোর্ডের এটা আমাদেরকে পড়তে হবে, রাদারফোর্ডের পরমাণু মডেল, ঠিক আছে? তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি? বেসিক মডেলটা নিউক্লিয়াস, তার চারপাশে হলো, এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল কি? রাদারফোর্ডের পরমাণু মডেলটা হলো, পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, তিনটে জিনিস রাদারফোর্ড বললেন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই তিনটে জিনিস কি কি? প্রোটন আর নিউট্রনটা থাকবে পরমাণুর নিউক্লিয়াসে, প্রোটন আর নিউট্রনটা থাকবে পরমাণুর নিউক্লিয়াসে, ঠিক আছে? প্রোটনটা পজিটিভ তড়িৎধর্মী আর নিউট্রনটা নিউট্রাল, ঠিক আছে? আর ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ তড়িৎধর্মী, ইলেকট্রনগুলো থাকবে নিউক্লিয়াসের বাইরে, কতগুলো কক্ষপথ থাকবে, ততগুলো সেই কক্ষপথে ইলেকট্রনটা থাকবে। এবারে ইলেকট্রন সংখ্যাটা বা প্রোটন সংখ্যাটা আমরা কি করে ডিফাইন করব? ইলেকট্রন সংখ্যাটা হবে পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে। এবার সেই ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে সাজাতে হবে, এই ধারণাটা রাদারফোর্ড দিলেন। এবার কিভাবে সাজাবো, কতগুলো ইলেকট্রন, এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা যখন চ্যাপ্টারের পরের দিকে যাব তখন জানতে পারবো, ঠিক আছে? তাহলে এবারে এইটা হলো পরমাণু মডেল। এবারে রাদারফোর্ড যখন প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের কথা বললেন, তখন আমরা জানতে পারলাম যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, বাইরের সব কক্ষপথের ইলেকট্রনগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনগুলো থাকে, সর্ববহিস্থ কক্ষপথ, ঠিক আছে? সর্ববহিস্থ কক্ষপথ বলেছে, তার মানে এই যে সর্ববহিস্থ কক্ষপথ বলতে এইটা, ঠিক আছে? ভেতরে গুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সর্ববহিস্থ কক্ষপথ, সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই হলো আমাদের তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল। এবার রাদারফোর্ডের পরমাণু মডেলে আর দুটো জিনিস আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে কেন্দ্রাতিক বল, আর আরেকটা হচ্ছে তোমার কেন্দ্রাতিক বলের বিপরীতমুখী, যেটা মানে যেটা বাইরের দিকে আকর্ষণ করে, ঠিক আছে? তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা হচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে কি হচ্ছে, এই যে নিউক্লিয়াসটা কি করছে, ইলেকট্রন গুলোকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। সেন্ট্রিফিউগাল ফোর্সে কি হচ্ছে, ইলেকট্রন গুলো এদিকে কাজ করছে। আর যেটা সেন্ট্রিপিটাল ফোর্স, বহির্মুখী বলটা কি করে, ইলেকট্রন গুলো চেষ্টা করে বাইরে চলে যেতে। এবার বাইরে চলে গিয়ে বাইরে ভাসতে তো পারে না, বাইরে চলে গিয়ে চেষ্টা করে আবার অন্য কোনো পরমাণুর
বাইরের কক্ষপথের যে ইলেকট্রনগুলো থাকে তার সঙ্গে আদান প্রদানের চেষ্টা করে। কোথাও একটা কম থাকলো সেখানে চলে গেল, কোথাও একটা বেশি থাকলো সেখান থেকে নিয়ে নিল, এভাবে বাইরে চেষ্টা করে। তাহলে কি হয়, ইলেকট্রনগুলোর উপর দু ধরনের বল কাজ করে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা কেন্দ্রের বহির্মুখী বল, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আর একটা সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা মোটামুটি বোঝা গেল। রাদারফোর্ডের পরমাণু মডেলে তাহলে কি হলো, বেসিক জিনিসটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেলে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন পজিটিভ তড়িৎধর্মী, নিউট্রন হচ্ছে তোমার নিউট্রাল। ঠিক আছে, আচ্ছা আর কি থাকে, এবার যতগুলো প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে তোমার বাইরের কক্ষপথগুলোতে। বাইরের কক্ষপথগুলোতে যতগুলো ভেতরে যতগুলো প্রোটন থাকে ঠিক সমান সংখ্যক ইলেকট্রন বাইরের কক্ষপথগুলোতে সাজানো থাকে। এবং সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো তোমার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই আমরা জানলাম তোমার রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল এটা আমরা জানতে পারলাম। এবারে রাদারফোর্ডের পরমাণু মডেলটা যখন আমরা জেনে গেলাম, এবারে যখনই কোনো একটা পরমাণু মডেল এলো তখন অবভিয়াসলি তার ত্রুটি এসে যাবে, তাই না? যখনই একটা পরমাণু মডেল এলো তখনই তার ত্রুটি আসবে, কারণ যখনই একজন বিজ্ঞানী সে কোনো একটা জিনিস আবিষ্কার করলেন, অন্য বিজ্ঞানীরা তখন চেষ্টা করলেন কি সেটাকে নিয়ে আবার গবেষণা করতে। ঠিক আছে, সেই জিনিসটাকে নিয়ে আবার গবেষণা করতে। তাহলে কি করলেন, অন্য বিজ্ঞানীরা যখন রাসায়নিক ওই তোমার রাদারফোর্ডের পরমাণু মডেলটা জানতে পারলেন, তখন অন্য বিজ্ঞানীরা কি করলেন, সেটা নিয়ে আবার আলোচনা শুরু করলেন। তার ফলে ত্রুটিগুলো বেরোতে আরম্ভ করলো। এবার ত্রুটিগুলোতে কি কি ত্রুটি আছে সেগুলো একটুখানি দেখি। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, প্রথম ত্রুটিতে আমরা বলছি, সবাই ইয়েটা দেখতে পাচ্ছ তো, স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? না পেলে একটুখানি বলো আমাকে, স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ না কেউ কিছু বলছো না, আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা বেশ, তো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, প্রথম ত্রুটিটা দেখো, ধনাত্মক তড়িতাধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার পথে ঋণাত্মক তড়িতাধানযুক্ত ইলেকট্রনগুলি অনবরত আবরণ তোমার পরিভ্রমণ করে, অবিরাম ঘূর্ণনের ফলে শক্তি বিকিরিত হয়। এই শক্তিকে তোমার তড়িৎ চুম্বকীয় শক্তি বলে। এবার এই শক্তির ব্যাপারটা আমি আগে ইচ্ছা করেই বলিনি, যখন কেন্দ্রমুখী বল কেন্দ্র বহির্মুখী বল যখন বলছিলাম তখনই শক্তি কথাটা বলার ব্যাপার ছিল। এই যে ইলেকট্রনগুলো, ইচ্ছা করে বলিনি কারণ এখানে ত্রুটির জায়গায় বলবো বলে, এই যে ইলেকট্রনগুলো একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাচ্ছে, ঠিক আছে, যখন একটা কক্ষপথ থেকে একটা কক্ষপথে যাচ্ছে তখন কিন্তু শক্তির হ্রাস বৃদ্ধি হচ্ছে। হ্রাস বৃদ্ধিটা কোথায় হচ্ছে, কোথাও কি করছে এনার্জি রিলিজ করছে, কোথাও কি করছে এনার্জি নিচ্ছে। ঠিক আছে, কোথাও এনার্জি রিলিজ করে দিচ্ছে, কোথাও এনার্জি নিচ্ছে। তাহলে এবার এই যখন শক্তিটা সংগ্রহ করছে, কোথা থেকে শক্তি যখন নিচ্ছে, অ্যাবজর্ব করছে শক্তিটা, সেটা কি হচ্ছে যখন নিম্ন কক্ষস্তর থেকে উচ্চ কক্ষস্তরে যায়। তার মানে এইটা হচ্ছে সবচেয়ে নিম্ন কক্ষস্তর। এই যে নিউক্লিয়াসে যে কক্ষস্তরটা আছে সেটা হচ্ছে সবচেয়ে নিম্ন কক্ষস্তর। তারপরে মনে করো আমি যদি এভাবে নাম্বারিং করি, মানে কক্ষস্তরের শক্তি অনুযায়ী নাম্বারিং করলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এভাবে। ঠিক আছে, এটা নিম্ন শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তর। তাহলে কি হবে, যখন 1 থেকে 2 যাবে, 2 থেকে 3 যাবে, 3 থেকে 4 যাবে, তখন ওরা শক্তি অ্যাবজর্ব করতে যাবে, এনার্জি অ্যাবজর্ব করতে যাবে, মানে শক্তি গ্রহণ করতে যাবে। ঠিক আছে, 1 থেকে 2 গেল এনার্জি গ্রহণ করলো, 2 থেকে 3 গেল এনার্জি গ্রহণ করলো, 3 থেকে 4 গেল এনার্জি গ্রহণ করলো, এনার্জি গ্রহণ করতে যাবে। আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে তখন এনার্জি রিলিজ করতে যাবে। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে, মানে যখন 4 থেকে 3 যাবে এনার্জি রিলিজ করবে, 3 থেকে 2 গেলে আবার এনার্জি রিলিজ করবে, 2 থেকে 1 গেলে আবার এনার্জি রিলিজ করবে। ঠিক আছে, এই যে শক্তিটা, এই শক্তিটাকে আমরা বলছি তড়িৎ চুম্বকীয় শক্তি, এবং এটা তরঙ্গের আকারে বিকিরিত হয়। এবারে শক্তি যখনই ছাড়ছে বা হচ্ছে, তখন কি হচ্ছে, ইলেকট্রনগুলো কি হচ্ছে, ইলেকট্রনগুলো ক্ষয় হতে আরম্ভ করছে। কারণ দেখো, প্রোটন নিউট্রন তো কোনো রাসায়নিক বিক্রিয়া বা কোনো কিছুতে অংশগ্রহণ করছে না, ওর কোনো হেলদোল নেই, যেভাবে আছে সেভাবে পড়ে থাকবে। কিন্তু ইলেকট্রনগুলো যেহেতু শক্তি বিকিরণ করছে বা শক্তি গ্রহণ করছে, সেই জন্য কি হচ্ছে, ইলেকট্রনগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, এবং কি হচ্ছে, খুব দ্রুত গতিতে এসে নিউক্লিয়াসের উপর পড়ছে। এবারে নিউক্লিয়াসের উপর যেই ইলেকট্রনগুলো এসে পড়ছে, তার মানে কি একটা আনস্টেবল কন্ডিশন তৈরি হয়ে যাচ্ছে। কারণ নিউক্লিয়াসটা তো প্রোটন আর নিউট্রন থাকার জন্য, তার মধ্যে যদি দ্রুত গতিতে ইলেকট্রন এসে পড়ে তাহলে একটা আনস্টেবল কন্ডিশন তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এদিকে আমরা বলেছি যে পরমাণু বা অণু যেটাই আমরা বলবো দুটোই বলেছি স্থায়ী, তাই না? পরমাণুটা বলেছি একটা যে কোনো মৌলের ক্ষেত্রে পরমাণুটা স্থায়ী, আবার কোনো মৌলের
কোনো মৌলের যখন সবচেয়ে ক্ষুদ্রতম জিনিসটা, যে জিনিসটা স্থায়ী তোমার স্বাধীনভাবে থাকতে পারে, স্থায়ী এবং স্বাধীনভাবে থাকতে পারে, সেটাকে বলেছে অণু। তাহলে অণু পরমাণু দুটোর সংজ্ঞাতেই আমরা কিন্তু এই স্থায়ী ব্যাপারটা বলেছি। কিন্তু রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে যেটা বলেছে, ইলেকট্রনগুলো যদি ক্রমাগত শক্তি গ্রহণ আর বর্জন করতে থাকে, তাহলে তো ইলেকট্রনগুলো ক্ষয় হয়ে যাবে, খুব হালকা হয়ে যাবে, এবং যখন তখন নিউক্লিয়াসে এসে পড়বে। তাহলে কি হবে? পরমাণু আনস্টেবল কন্ডিশন তৈরি হবে। আর আগে আমরা ডাল্টনের পরমাণুবাদ বা অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে জেনেছি পরমাণু তোমার পরমাণু বা অণু দুটোই স্থায়ী জিনিস। তাহলে আনস্টেবল হয়ে গেলে এখানে তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা এই জায়গাটাতে, এই লজিকটাতে কাজ করছে না, আনস্টেবল হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে কাজ করছে না। 2 নম্বর পয়েন্ট, ইলেকট্রনগুলি অবিরাম আবর্তনের ফলে অনবরত শক্তি বিকৃত হয়। এই বিকিরণের জন্য পরমাণুর মধ্যে নিরবিচ্ছিন্ন হওয়ার কথা, কিন্তু বাস্তবে পরমাণু রেখা বর্ণালী। কনস্ট্যান্ট যদি শক্তি গ্রহণ বর্জন করতে থাকে, তাহলে যে বর্ণালীটা তৈরি হবে সেটা একটা রেখা বর্ণালী তৈরি হবে। বেসিক্যালি জিনিসটা এরকম তৈরি হওয়ার কথা, কিন্তু এখানে জিনিসটা কিরকম তৈরি হয় জানো তো? এরকম তৈরি হয়, এরকম বর্ণালীগুলো তৈরি হয়। মাঝে মাঝে একটা পটি সৃষ্টি হয়, পটি একটা সৃষ্টি হয় ঠিকই, কিন্তু নিরবিচ্ছিন্ন যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থাকে না। ঠিক আছে? রাদারফোর্ডের পরমাণু অনুযায়ী নিরবিচ্ছিন্ন যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থাকে না। ঠিক আছে? তাহলে রাদারফোর্ডের পরমাণুর ক্ষেত্রে মানে রেখা বর্ণালী তৈরি হয়ে যাচ্ছে। তার মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা দুটো পেলাম, দুটো ড্রব্যাক পেলাম। ফার্স্ট ড্রব্যাকটা হচ্ছে যখন তখন তোমার ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের উপর এসে পড়তে পারে, যার ফলে কি হয়? পরমাণুটা আনস্টেবল হয়ে যায়। কিন্তু পরমাণু বা অণু যেটাই আমরা দেখেছি, দুটোই স্থায়ী জিনিস দেখেছি, আনস্টেবল নয়। এটা একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে যে শক্তি বিকিরণ বা গ্রহণ যেভাবে হচ্ছে, তাতে কি হয়? একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী তৈরি হওয়ার কথা, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে নিরবিচ্ছিন্ন বর্ণালী তৈরি হচ্ছে না, রেখা বর্ণালী তৈরি হচ্ছে। এই দুটো হচ্ছে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। ঠিক আছে? নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেলটা পড়লে তার ওখান থেকে আমরা প্লাঙ্কস কনস্ট্যান্ট পাবো, তারপরে আমরা তোমার কোয়ান্টাম নাম্বারগুলো পড়তে পারবো। ঠিক আছে? এই জন্য এই দুটো পড়া। বেসিক্যালি সিলেবাস যেটা আছে সেটা তোমাদের রাদারফোর্ড, বোর দুটোই কোনোটাই কিন্তু নেই, কিন্তু এই দুটো না পড়লে পরেরগুলো আমরা পড়তে পারবো না। কিভাবে কে সিলেবাস ডিজাইন করেছে আমি সত্যি করে জানি না, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু যে ডিজাইন করেছে বোকার মতো ডিজাইন করেছে, সিম্পল ব্যাপার। কারণ এই দুটো না পড়লে পরবর্তীকালে তোমাদের অরবিটাল সমস্তটাই দিয়েছে। বোরের পরমাণু বা রাদারফোর্ডের পরমাণু মডেল না পড়লে তোমরা অরবিটালের আইডিয়া কোথা থেকে পাবে? তাই না? 11-এ পড়ে এসছো, মনে না থাকারই কথা। নেক্সট হচ্ছে বোরের পরমাণু মডেল। এবার রাদারফোর্ডের যেহেতু ত্রুটি বেরোলো, অন্য কাউকে একটা এগিয়ে আসতে হবে। এই ত্রুটিগুলো থেকে আমরা যে ফাইন্ডিংস গুলো পেলাম, সেই ফাইন্ডিংস গুলোকে সলভ করার জন্য কাউকে একজনকে এগিয়ে আসতে হবে। তো বিজ্ঞানী নিলস বোর এগিয়ে এলেন 1913 সালে। ঠিক আছে? পরমাণু স্থায়িত্ব, পরমাণু দ্বারা সৃষ্ট রেখা বর্ণালী এবং বিভিন্ন কক্ষে ইলেকট্রনের আবরণের কারণ সম্বন্ধে ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি শক্তি কণার কল্পনা করলেন এবং নির্দিষ্ট পরিমাণ শক্তিকে কোয়ান্টাম বললেন। এই যে কোয়ান্টাম কনসেপ্টটা এলো নিলস বোরের পরমাণু মডেল থেকে। কোয়ান্টাম কাকে বলে? কোয়ান্টাম কনসেপ্টটা যেটা এলো সেটা হলো নিলস বোরের পরমাণু মডেল থেকে। বোরের পরমাণু মডেল, ঠিক আছে? বোরের পরমাণু মডেল থেকে তাহলে আমরা কোয়ান্টাম কনসেপ্টটা পেলাম। ঠিক আছে? তাহলে বোরের পরমাণু মডেলে যেরকম রাদারফোর্ডের স্বীকার্য বিষয়গুলো আমরা পড়েছি। প্রথমে আমাদের স্বীকার্য বিষয়গুলো পড়ে নিতে হবে যে বোর কি বলতে চাইলেন তার পরমাণু মডেলে। বোর বলতে চাইলেন নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি যে কোনো বৃত্তাকার পথে আবর্তন করতে পারে। ইলেকট্রনগুলি নির্দিষ্ট শক্তি সম্পন্ন এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে আবর্তিত হয়। এবারে বোর খানিকটা স্পেসিফাই করে দিলেন। বোর কি স্পেসিফাই করলেন? বোর স্পেসিফাই করলেন এটা, এতক্ষণ আমরা শক্তির ব্যাপারটা নিয়ে এতটা মাথা ঘামাইনি। ঠিক আছে? কিন্তু বোর বললেন যে না, এটা নিয়েই মাথা ঘামাতে হবে। তার মানে এই যে এবারে আমরা আসবো যে ইলেকট্রনগুলোকে কিভাবে সাজানো হয়। বোর এসে এই কথাটা বললেন। রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু রাদারফোর্ড বলে দিয়েছেন ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে আবর্তন করে। কিভাবে আবর্তন করে, কটা কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, কিভাবে সাজানো হয়, পারমুটেশন কম্বিনেশন কিরকম হয়, সেটা সম্বন্ধে রাদারফোর্ড কোনো আইডিয়া দেননি। বোর এসে প্রথম এটা বললেন। বোর কিন্তু নিউক্লিয়াস নিয়ে এতটা মাথা ঘামালেন না। বোর যখন দেখলেন যে ইলেকট্রনগুলোই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে এবং ইলেকট্রনগুলির মেন জিনিস, তখন বোর বললেন যে নির্দিষ্ট শক্তি সম্পন্ন এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে আবর্তিত হয়। তার মানে এই যে কক্ষপথের ইলেকট্রনগুলো,
এক সেকেন্ড। এই যে কক্ষপথের ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলোই একটা কক্ষপথে থাকবে যেগুলো একই রকম শক্তি সম্পন্ন বা একই রকম ব্যাসার্ধ বিশিষ্ট। তার মানে এখানে যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে আমরা বলবো এই 3টে ইলেকট্রনের শক্তি একই রকম এবং ব্যাসার্ধ একই রকম। বা এখানে যদি 4টে ইলেকট্রন থাকে তাহলে আমরা বলবো এই 4টে ইলেকট্রনের শক্তি এবং ব্যাসার্ধ একই রকম, সেই জন্য এরা এক কক্ষপথে রয়েছে। এটা হলো বোরের প্রথম স্বীকার্য বিষয়। ঠিক আছে, দ্বিতীয়, আচ্ছা এখান থেকে কি জিনিসটা পেলাম, এখান থেকে আমরা যেটা পেলাম, নির্দিষ্ট বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো যখন আবর্তিত হয় তখন ইলেকট্রনের কৌণিক ভরবেগ তৈরি হয়। আর এই কৌণিক ভরবেগটা কি, বোরের স্বীকার্য বিষয়, এটা 1 নম্বর। কৌণিক ভরবেগটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, কৌণিক ভরবেগ, ভর বেগ কৌণিক। কৌণিক কেন, এই আরটা কি ব্যাসার্ধ, বৃত্তাকার পথে যে আবর্তন করবে তখন তো আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো, সেই জন্য কৌণিক ভরবেগ mvr সমান nh/2π, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। শর্ট কোশ্চেনে এটাই দেয়, কৌণিক ভরবেগের ইকুয়েশনটা, কৌণিক ভরবেগের ইকুয়েশনটা বোরের পরমাণুবাদ অনুযায়ী কৌণিক ভরবেগের ইকুয়েশনটা mvr = nh/2π। ঠিক আছে, এমটা ইলেকট্রনের ভর, এম মানে ভর আমরা জানি, এগুলো লিখে দিচ্ছি। এম সমান ভর, ভিটা হচ্ছে গতিবেগ, ভি সবটাই ইলেকট্রনের, ঠিক আছে, ইলেকট্রনের গতিবেগ, ঠিক আছে। আর তোমার ব্যাসার্ধ, আরটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো। আচ্ছা, এনটা হচ্ছে কতগুলি ইলেকট্রন সংখ্যা, এনটা আমরা ডিপেন্ড করবে কতগুলি ইলেকট্রনের জন্য ক্যালকুলেশনটা করছি। n = ইলেকট্রন সংখ্যা হলো। এইচটা কি, এইচটা আমরা আগেই পড়ে এসেছি, প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। আর পাইটা তো আমরা জানি, পাইটা সমান কত গো, পায়ের মানটা মনে আছে, পাই মানে 3.14 বা 22/7, ঠিক আছে। এই হলো তোমার বোরের প্রথম স্বীকার্য বিষয় হলো। এবারে আমরা চলে যাব বোরের দ্বিতীয় স্বীকার্য বিষয়। দ্বিতীয় স্বীকার্য বিষয় কি বলছেন বোর, ইলেকট্রন যখন নির্দিষ্ট স্থায়ী বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে তখন পরমাণু থেকে কোনো শক্তির বিকিরণ হয় না বা পরমাণু কোনো শক্তি শোষণ করে না। ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথে শক্তি নির্দিষ্ট থাকে, এইরূপ কক্ষপথকে স্থির কক্ষপথ বলছে। তাহলে এই যে জিনিসটা বললো, এটাতে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেলের যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছিল রেখা বর্ণালী আর তোমার রেখা বর্ণালী আর নিরবিচ্ছিন্ন বর্ণালীর মধ্যে, এই যে সেকেন্ড যে পস্টুলেটটা দিল, সেকেন্ড পস্টুলেটটা থেকে এই জিনিসটা পুরো ডিনাই করে গেল। তার মানে কি, যদি একই শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো একই তোমার কক্ষপথে আবর্তন করে তাহলে শক্তির বিকিরণ বা শোষণ হবে না, এনার্জি রিলিজ বা এনার্জি অ্যাবজর্পশন যে জিনিসটা হচ্ছিল সেই জিনিসটা হবে না। সেজন্য তাহলে কি হলো, তাহলে কক্ষপথগুলো প্রত্যেকটা ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথের শক্তি নির্দিষ্ট থাকে, এটাই হচ্ছে মেন পস্টুলেট। এখানে কি বললো, ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথের শক্তি নির্দিষ্ট থাকে। ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথের শক্তি নির্দিষ্ট থাকে। হ্যান্ডরাইটিং এর অবস্থা আমার খুবই খারাপ হচ্ছে, তবু আশা করি তোমরা বুঝতে পারছো। ইলেকট্রনের তাহলে নির্দিষ্ট কক্ষপথের শক্তি নির্দিষ্ট থাকে। সেকেন্ড পস্টুলেটে আমরা এটা জানলাম, সেকেন্ড পস্টুলেটে আমরা এটা জানলাম।
ঠিক আছে? তাহলে যখনই শক্তি নির্দিষ্ট থাকবে, শক্তির আদান প্রদান হবে না, তাহলে এই জিনিসটা শক্তির আদান প্রদানটা যেই চলে গেল অমনি এই নিরবিচ্ছিন্ন বর্ণালী রেখা বর্ণালী ব্যাপারটা চলেই গেল। শক্তির আদান প্রদান হবে না, ঠিক আছে? চলে গেল। তাহলে এই যে কক্ষপথগুলো তৈরি হলো, কক্ষপথগুলোকে আমরা বলবো স্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট। স্থির কক্ষপথ বা এই স্টেশনারি অরবিট জিনিসটা খুব ইন্টারেস্টিং জিনিস। পরবর্তীকালে তোমরা যদি কেউ স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করো, স্টেশনারি অরবিট কথাটা তোমরা বারবার পাবে। যখন আমাদের স্যাটেলাইটগুলো যায়, এই স্টেশনারি অরবিটের খুব বড় একটা কাজ থাকে, কিন্তু এখানে পরমাণু ওই স্টেশনারি অরবিটটাকে এখানে আমরা পরমাণু কক্ষপথে স্থির কক্ষপথ বললাম, ঠিক আছে? স্টেশনারি অরবিট বললাম। সেকেন্ড পস্টুলেটটা হয়ে গেল। নেক্সট থার্ড পস্টুলেটে কি বলছে? ইলেকট্রন শক্তি গ্রহণ বা বর্জনের মাধ্যমে একটি কক্ষ থেকে অপর কক্ষে প্রবেশ করতে পারবে। ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে লাফ দিয়ে যায় তখন শক্তি বিকিরণ করে, আবার যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে তখন শক্তি শোষণ করে, ঠিক আছে? এই যে এখানে দেখো নেক্সট পয়েন্টে বললো ইলেকট্রনের শক্তি গ্রহণ বা বর্জনের মাধ্যমে একটি কক্ষপথ থেকে অপর কক্ষপথে প্রবেশ করতে পারবে যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে লাফ দিয়ে যায়, শক্তি বিকিরণ করে, আবার শক্তি গ্রহণ করে, ঠিক আছে? তাহলে এই যে শক্তির বিকিরণ বা শোষণ তরঙ্গের আকারে হয়, ঠিক আছে? শক্তির বিকিরণ বা শোষণ তরঙ্গের আকারে হয়, ঠিক আছে? তাহলে এখানে আগেরটাতে আমরা আগের ইয়েটা দিয়ে নালিফাই করে দিয়েছি যে বর্ণালীর ব্যাপারটা হবে না, ঠিক আছে? আগের 2 নম্বর পস্টুলেটটা দিয়ে আমরা বলে দিয়েছি যে বর্ণালীটা হবে না। এরপরে আমরা থার্ড পস্টুলেটে এটা বলবো যে শক্তির আদান প্রদান যদি হয় সেটা হবে তরঙ্গের আকারে। তরঙ্গের আকারে শক্তির তরঙ্গের আকারে শক্তির আদান প্রদান হবে, ঠিক আছে? তাহলে এই তরঙ্গের আকারে শক্তির আদান প্রদান যখনই হবে তখন এই ইলেকট্রনটা এসে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে পড়বে, ঠিক আছে? আনস্টেবল হয়ে যাবে, ওই ব্যাপারটা চলে যাচ্ছে। তরঙ্গের আকারে যখনই শক্তির আদান প্রদান হবে তখন ওই আনস্টেবল হওয়ার ব্যাপারটা চলে যাচ্ছে। তাহলে তরঙ্গের কম্পাঙ্কটাকে যদি আমরা ল্যামডা ধরি সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কি পাবো? তরঙ্গের কম্পাঙ্কটাকে আমরা যদি ল্যামডা ধরি, তরঙ্গের কম্পাঙ্কটাকে যদি ল্যামডা ধরি তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু হবে E2 মাইনাস E1 বাই H। এইচটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আমরা জানি। E2 আর E1 হলো উচ্চ শক্তি স্তর আর নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনের তোমার উচ্চ শক্তি স্তর আর নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন। তাহলে E2টা হলো E2 ইজ ইকুয়াল টু উচ্চ শক্তি স্তরের ইলেকট্রন আর E1টা হলো নিম্ন শক্তি স্তরের ইলেকট্রন। অবশ্যই ওই জন্য E2টা থেকে E মাইনাস E1টাকে ভাগ দিয়েছি, আর এইচটা তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আমরা আগেই দেখে নিয়েছি, ঠিক আছে? এইচটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আমরা আগেই দেখে নিয়েছি, ঠিক আছে? তাহলে তরঙ্গটা এভাবে সৃষ্টি হলো। তাহলে বোরের পরমাণু মডেলে আমরা এই তিনটে জিনিস জানতে পারলাম। বোরের পরমাণু মডেল ক্লিয়ার হয়ে গেছে আশা করি। নেক্সট আমরা চলে যাবো বোরের পরমাণু মডেলের ত্রুটি। এবার যেই বোরের পরমাণু মডেল হলো তখন আমার লোকে ওইটা নিয়ে আলোচনা করতে শুরু করলো, লোকে ওইটা নিয়ে গবেষণা করতে শুরু করলো। যেই গবেষণা করতে শুরু করবে তখন আমরা ত্রুটি পাবো। তাহলে ত্রুটিগুলোতে কি পাচ্ছি? প্রথম ত্রুটিটা পাচ্ছি
বোর পরমাণু গঠন চিত্রে কেবলমাত্র হাইড্রোজেন পরমাণু বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করছেন। এই তত্ত্ব দ্বারা একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা করা যায় না, পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায় না। বোর বেসিক্যালি হাইড্রোজেন নিয়ে গবেষণা করেছিলেন, ওই জন্য হাইড্রোজেনের ব্যাপারটা বলেছিলেন, ঠিক আছে। তাহলে কিন্তু বোরের পরমাণু মডেল দিয়ে অন্য অন্য আরো বড় যে পরমাণুগুলো সেগুলোর কিন্তু বর্ণালী ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে। নেক্সট, বোরের পরমাণু গঠন চিত্র দ্বিমাত্রিক কিন্তু প্রকৃতপক্ষে পরমাণু ত্রিমাত্রিক। বোরের পরমাণু গঠন যেটা গঠন বললেন সেটা 2 ডাইমেনশনাল, কিন্তু আমরা জানি যে কোনো জিনিসই কিন্তু 3 ডাইমেনশনাল। যে কোনো তোমার পরমাণু বলো, অণু বলো, যাই বলো, যে কোনো তোমার পদার্থ, ধাতু যেগুলোকে আমরা টাচ করতে পারি সমস্তটাই কিন্তু 3 ডাইমেনশনাল। এই যে মনে করো ঘুষাকালিকে আমরা টাচ করতে পারি কিন্তু হাতে হোল্ড করতে পারি না, ঘুষাকালিও কিন্তু 3 ডাইমেনশনাল। সমস্তটা জিনিসটাই হচ্ছে 3 ডাইমেনশনাল, প্রত্যেকটারই 3টে করে তোমার থাকে, অক্ষ থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, 3টে সবারই থাকে। কোনোটা ক্ষেত্রে আমরা বুঝতে পারি, কোনোটা ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। নুনের একটা একটা কণা কত ছোট বলো তো, ওটা কিন্তু 3 ডাইমেনশনাল। নুনের স্ট্রাকচারটা কিরকম হয়? সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার তোমাদেরকে দেখিয়েছিলাম, কিউবের মতো হয়, তাই না? ওই একটা একটা নুনের কণা কিন্তু ওই একটা একটা কিউব, তার মানে কত ছোট বলো, 3 ডাইমেনশনাল। কিন্তু বোরের পরমাণু মডেল দিয়ে আমরা 2 ডাইমেনশনাল যে কোনো ফিগারের তোমার পরমাণু মডেল বর্ণনা করতে পারি। নেক্সট হচ্ছে, আচ্ছা, তড়িৎ ও চুম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালী আরো সূক্ষ্মতর রেখায় বিভাজিত হতে পারে, কিন্তু বোর রেখা বর্ণালীর বিভাজনের কোনো ব্যাখ্যা দিতে পারেনি। বোরের পরমাণু মডেলে কিন্তু বর্ণালীর ব্যাপারটা আসেইনি, তাই না? বোরের পরমাণু মডেল, বোরের যে 3টে পস্টুলেটে কিন্তু আমরা কোথাও পরমাণুর বর্ণালীর ব্যাপারটা দেখিনি, তাই না? পরবর্তীকালে আমরা তরঙ্গের ব্যাপারটা দেখলাম, 3 নম্বর পস্টুলেটে বোর যেটা বললেন সেটা তরঙ্গের ব্যাপারটা দেখলাম, কিন্তু বর্ণালীর ব্যাপারটা কিন্তু বোরের পরমাণু মডেলে কোথাও আমরা দেখিনি। তাহলে ওই যে রেখা বর্ণালীর ব্যাপারটা এসেছিল রাদারফোর্ডের পরমাণু মডেলে, ওই রেখা বর্ণালীটা ভেঙে আরো ছোট ছোট বর্ণালীতে পরিণত হতে পারে, বোর ওইটা সম্বন্ধে কোনো কিছু বলে যাননি, ঠিক আছে। 3টে পস্টুলেটের মধ্যে কোথাও ওইটা সম্বন্ধে কোনো কিছু বলেনি। এবারে নেক্সট যেটা আছে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেলের পার্থক্যটা তোমরা দেখে নিয়েছো, বলেও দিলাম তোমাদেরকে, আলাদা করে পড়ানোর কিছু নেই। এবারে যখন তোমার বোরের পরমাণু মডেলের ত্রুটি বেরোলো, নেক্সট এলেন বিজ্ঞানী সমারফিল্ড, ঠিক আছে। সমারফিল্ড এলেন বোরের পরমাণু মডেলে কিছু মডিফিকেশন করতে। সমারফিল্ড এসে কি বললেন, সমারফিল্ডও 3টে পস্টুলেট দিলেন, ওরকম ভাবে 3টে তোমার তথ্য বলতে পারো পরমাণু মডেল সম্পর্কে। প্রথমে সমারফিল্ড বললেন, একটি ইলেকট্রন ব্যতীত নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনরত ইলেকট্রনগুলি কক্ষপথ সমকেন্দ্রিক ক্রমবর্ধমান ব্যাসার্ধের বৃত্তাকার পথ নয়। এটা হলো ইলেকট্রনগুলি সমকেন্দ্রিক ক্রমবর্ধমান বিভিন্ন ব্যাসের বিভিন্ন সমতলে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। নিউক্লিয়াসের চারিদিকে অবিরাম আবর্তনের ফলে সৃষ্টি হয় উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে সমারফিল্ড প্রথম বললেন, সমারফিল্ড নিয়ে এলেন কক্ষপথগুলো নিয়ে আলোচনা করতে হবে। এতক্ষণ আমরা কক্ষপথ নিয়ে মাথা ঘামাইনি। রাদারফোর্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রোটন নিউট্রন ইলেকট্রনের ব্যাপারটা এলো। বোরের ক্ষেত্রে বোর বললেন যে ওই তোমার প্লাঙ্কস কনস্ট্যান্টের ব্যাপারটা এলো। বোরের ক্ষেত্রে আমরা স্টেশনারি অরবিটের ব্যাপারটা পেলাম, কৌণিক ভরবেগের ব্যাপারটা পেলাম, সমস্তটা পেলাম, কিন্তু এখনো পর্যন্ত কেউ কক্ষপথ নিয়ে কিছু বললো না। পরবর্তীকালে আমরা দেখবো এই কক্ষপথগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। পরবর্তীকালে আমরা দেখবো ইলেকট্রন সাজানোর ক্ষেত্রে এই কক্ষপথটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে সমারফিল্ড এলেন, সমারফিল্ড এসে কক্ষপথগুলো সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। সমারফিল্ডস এডিশন, সমারফিল্ডের সংযোজন এটাকে আমরা বলবো। তাহলে সমারফিল্ড কি বললেন, কক্ষপথগুলো সম্পর্কে বলতে আরম্ভ করলেন যে কক্ষপথগুলো হবে তোমার উপবৃত্তাকার। উপবৃত্তাকার ইলিপস পড়েছিলাম আমরা ড্রয়িং এ, মনে আছে? ইলিপসের ড্রয়িং ছিল আমাদের একটা, ওই উপবৃত্তাকার কক্ষপথগুলি উপবৃত্তাকার হবে। সমারফিল্ডের প্রথম সংযোজন। নেক্সট, কক্ষপথগুলির তল বিভিন্ন রকমের হবে, ঠিক আছে। সমারফিল্ড যেটা বললেন, এবার উনি কক্ষপথ নিয়ে সমস্তটা বললেন। 2 নম্বর, কক্ষপথগুলির তল বিভিন্ন রকম হবে।
হলো। আচ্ছা, নেক্সট পয়েন্টে বলে আবর্তনরত ইলেকট্রনগুলি নিজ নিজ অক্ষের উপর আবর্তিত হয়, ফলে ঘূর্ণায়মান ইলেকট্রনের একটি ঘূর্ণন সৃষ্টি হয়। তার মানে কি বলতো, বেসিক্যালি সমারফিল্ড কি বললেন, আমাদের পৃথিবী আর চাঁদের মতো ব্যাপারটা হলো আর কি। ঠিক আছে, চাঁদটা পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে, পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। চাঁদ নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, পৃথিবীও নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে। তাহলে এই জিনিসটাই বললেন তিনি 3 নম্বর পস্টুলেটে, যে আবর্তনরত ইলেকট্রনগুলি নিজ নিজ অক্ষের চারিদিকে ঘুরছে, নিজ অক্ষের চারিদিকে ঘোরার ফলে ইলেকট্রনগুলোর মধ্যেও ঘূর্ণন সৃষ্টি হবে। ঠিক আছে, নিজ অক্ষের চারিদিকে ঘোরার ফলে ইলেকট্রনগুলো নিজ অক্ষের চারিদিকে ঘোরার ফলে ইলেকট্রনের মধ্যেও ঘূর্ণন সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে সমারফিল্ড 3টে জিনিস বললেন। সমারফিল্ড কি বললেন, প্রথমে বললেন ইলেকট্রনগুলো এক কক্ষপথে ঘুরবে, কক্ষপথগুলো উপবৃত্তাকার হবে। তারপর 2 নম্বরে বললেন কক্ষপথগুলো তল বিভিন্ন রকম হবে। 3 নম্বরে বললেন নিজে অক্ষের চারিদিকে ঘোরার ফলে কক্ষপথগুলোর তোমার ইলেকট্রনগুলোর মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হবে। এখানে সমারফিল্ড কিছু অ্যাডিশন করলেন, কিন্তু তা বলে ওই রেখা বর্ণালী তরঙ্গ সমস্ত ব্যাপারগুলো কিন্তু হবে না সেটা কিন্তু বললেন না, উনি কিছু অ্যাডিশন করলেন, কিছু মডিফিকেশন করলেন। নেক্সট আমরা যেটা বলবো ডি ব্রগলির সংযোজন। ডি ব্রগলি কি বললেন, নিলস বোরের পরবর্তীকালে প্রমাণিত হয়েছে ইলেকট্রন কেবলমাত্র কণিকা নয়, এর সাথে তরঙ্গ ধর্ম বর্তমান। ডি ব্রগলি যেটা বললেন সেটা হচ্ছে 1924 খ্রিস্টাব্দে উনি বললেন এক বিরাট মাপের সমন্বয় ঘটান ইলেকট্রন আর তরঙ্গ ধর্মের মধ্যে। তার প্রকল্পটি হলো বিকিরিত শক্তির মধ্যে কণিকা ধর্ম, আবার ইলেকট্রন বা অন্য কণিকার মধ্যেও তরঙ্গ ধর্ম বর্তমান। তাহলে কি বললেন, উনি ধারণা করেন যে কণিকা সংলগ্ন তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বিকিরিত শক্তি ও ভরবেগের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কণিকা সংলগ্ন তরঙ্গের কম্পাঙ্ক, কণিকাগুলো থেকে যে ইলেকট্রন কণিকাগুলো থেকে যে তরঙ্গ বেরোচ্ছে তার কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা আমরা কোথায় পড়েছিলাম, আলোতে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা পড়েছিলাম না। আলোর ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা বলেছিলাম যে লাল আলোটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেটা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, আর ভেলভেটটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, সেজন্য শেষে বেরোচ্ছে। তো এখানেও ঠিক তাই বললেন যে তরঙ্গগুলো যে বেরোচ্ছে ইলেকট্রন থেকে, এই তরঙ্গগুলোর কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য এই দুটোর সাথে বিকিরিত শক্তি আর ভরবেগের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, তরঙ্গের কম্পাঙ্ক নিউ সমান E/h এবং ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য সমান হচ্ছে h/p, এই সম্পর্কটা আছে বললেন। ডি ব্রগলিটা এত বেশি ইম্পর্টেন্ট নয়, সমারফিল্ডের অ্যাডিশনটা ইম্পর্টেন্ট, সেটা সমারফিল্ডটা বললাম। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আচ্ছা একটা বেজে গেছে, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, কোয়ান্টাম নাম্বারটা আজকে শুরু করছি না এই কারণে, কোয়ান্টাম নাম্বারটা পুরোটা একসাথে পড়াতে হবে, নয়তো তোমাদের মাথা থেকে বেরিয়ে যাবে, ওখানে ক্যালকুলেশন দেখানোর ব্যাপার আছে। নেক্সট দিন আমরা যেটা পড়বো কোয়ান্টাম নাম্বার পড়বো, মুখ্য কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম নাম্বার, ইলেকট্রন সাজানোর ব্যাপারে এই কোয়ান্টাম নাম্বার আর কক্ষ উপকক্ষ এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, খুব দরকারি। ইলেকট্রনগুলোকে কি করে একটা পরমাণুর মধ্যে সাজাবো সেটার ক্ষেত্রে কোয়ান্টাম নাম্বারটা আর কক্ষ উপকক্ষের সাজানোটা দুটো জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর পরের দিন আমরা কোয়ান্টাম নাম্বারটা পড়বো, কোয়ান্টাম নাম্বারটা কমপ্লিট করব, তারপরে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাসে যাব। পরের দিনের ক্লাসটা আজকে যারা আসো কেউ মিস করো না, কোয়ান্টাম নাম্বারটা পড়বো, আফবাউ নীতি আর পাউলির অপবর্জন নীতি পড়বো। এই দুটো জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট ইলেকট্রন সাজানোর জন্য। ঠিক আছে, আজকে যতটুকু পড়ালাম আশা করি সবাই বুঝতে পেরেছো।